বাংলাদেশের পুঁজিবাজার এক অদ্ভুত গোলকধাতা। এখানে কেউ সম্ভাবনা দেখেন, কারোর জন্য আবার অনেক অনিশ্চয়তার ঘনঘটা। দেশের অর্থনীতি এগিয়েছে, পুঁজি বেড়েছে, অবকাঠামোতে নজিরবিহীন বিনিয়োগ হয়েছে, অথচ স্টক এক্সচেঞ্জ সেই গতির সাথে এখনও তাল মেলাতে পারেনি। বাংলাদেশের পুঁজিবাজারের মূলধন জিডিপির প্রায় 10 থেকে 12%, অথচ কৃত্রিম বুদ্ধিমত্তা, গ্রিন ফাইন্যান্স, কার্বন মার্কেট, ইটিএফ, ডেরিভেটিভস এমন নানা পণ্যে বিনিয়োগের সুযোগ তৈরি করেছে বিশ্বের বড় বড় স্টক এক্সচেঞ্জগুলো। বাংলাদেশ কি সেই কাজ করতে পারবে? সব জানতে আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ারকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের দি বিজনেসে। আপনার আর আমার এভাবে সামনাসামনি প্রথম কথা হচ্ছে, যদি আপনার সম্বন্ধে আমরা অনেক আগে থেকেই শুনেছি, আমি জেনেছি, এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রথম ব্যবস্থাপনা পরিচালক যিনি নারী, এবং আমার কাছে মনে হয় যে এই দায়িত্বটাতে একটু এক ধরনের ভ্যারিয়েশন আছে আপনার ওভারঅল ক্যারিয়ারের কথা যদি আমি দেখি। বাট আমি যে কথাটা শুরুতে বলছিলাম যে বাংলাদেশের, এটা ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য, অর্থাৎ আপনার সাবেক যে অফিস সেট তাদের তথ্য, যে আমরা যদি স্টক মার্কেটে ক্যাপিটালাইজেশন হিসাব করি, ইট ইজ অলওয়েজ অ্যারাউন্ড 10 to 15% অফ দ্য জিডিপি, যেখানে ইন্ডিয়া, মিয়ানমার, মালয়েশিয়া, ভিয়েতনাম এই দেশগুলোতেও বাংলাদেশের তুলনায় তাদের অবস্থান আরও অনেক বেশি। কেন আমরা পারলাম না, কনসিডারিং দ্য ফ্যাক্ট, যদিও এখন বিএসইসি চেয়ারম্যান কিছুদিন আগে এসে বলেছেন হি ওয়ান্টস দ্য ডিএসসি অ্যান্ড সিএসসি টু বি ফ্রি ফ্রম এভরি আদার প্রবলেমস। আপনার ওই পথে চাচ্ছেন কিনা, আমরা কেন পারলাম না? First of all, thank you. এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। It's engaging conversation I'm expecting. So, getting back to your point, আমি যদি আরও ডিফাইন করি আমাদের রোলটা এখানটায়, ইকুইটি শেয়ার যেটা আমার মেইন মার্কেট, সেটা কিন্তু অনলি 5.6% অফ দ্য জিডিপি। সো উই আর মাচ লোয়ার। বাকিটা 11-12% হয় বন্ডের জন্য, উইচ ইজ গভর্নমেন্ট বন্ড। সো রিয়েল পিকচার হচ্ছে আরও প্রবলি খারাপ। বাট আই থিঙ্ক I always see the half glass full. So খারাপ মানে আমরা we can do better. সেখান থেকে আমরা বাড়তে পারি। আমি যদি রেট্রোস্পেক্টভাবে দেখতে চাই যে কি আমাদের জন্য কেন হয়নি, আই থিঙ্ক এটার অনেকগুলো কারণ। একটা মেজর কারণ হচ্ছে আমাদের যে ফিনান্সিয়াল ইকোসিস্টেম ছিল, সেখানে ব্যাংক, এনবিএফআইস এরা অনেক বড় রোল প্লে করেছে দেন ক্যাপিটাল মার্কেট। এটা অনেকটা আই থিঙ্ক ইটস অ্যান পলিসি ম্যাটার ছিল, যে কিভাবে তারা ডিজাইন করেছিল ফিনান্সিয়াল সিস্টেমটা। আই থিঙ্ক দ্যাটস রেসপন্সিবল। নাও আই ক্যান অনলি টক অ্যাবাউট হোয়াট উই ক্যান এক্সপেক্ট মোর। আই এম ভেরি হ্যাপি যে এখন যারা কমিশন বসেছেন, চেয়ারম্যান অ্যান্ড কমিশনস, উই হ্যাভ এনগেজ উইথ দেম ইন কাপল অফ ডিসকাশনস, এবং ওনারা যেটা চাচ্ছে, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এক্সচেঞ্জ বেসিক্যালি রানস দ্য লিস্টিং, ডিলিস্টিং, মার্কেট, মানে প্রাইমারি রেগুলেটর হিসেবে কাজ করে, টু ব্রিং দ্য গ্লোবাল মডেল ইন দ্য কান্ট্রি। আমি খুব হোপফুল because this time I see a lot of attention to capital market, which we have never seen, and which is the right way to raise the capital from the capital market for the growth of the country. Private sector e bank dependency theke amra move korte hobe for long term capital. I think that's where our focus should be, and I'm happy that we are working together now to achieve that with all the stakeholders. একটা বিষয়, অর্থমন্ত্রী যখন থেকে দায়িত্ব নিলেন, উনি দায়িত্ব নেওয়ার আগে থেকে এবং দায়িত্ব নেওয়ার পরেও, যখন বাজেটের আগে এটি নিয়ে অনেক কথা হলো, যে আপনি যেটি বলছিলেন যে ব্যাংকের উপর নির্ভরশীলতা কমিয়ে পুঁজিবাজার ভিত্তিক নির্ভরশীলতাটা উনি তৈরি করতে চান। পুঁজিবাজার নিয়ে সবসময় একটা কথা খুব প্রচলিত কথা আছে, সেটা হচ্ছে পুঁজিবাজারে আস্থার সংকট আছে। সংসদে এগুলো নিয়ে আলোচনা হয়। আস্থার সংকটটা কেন হয়, কেন অনেকে বলেন যে এখানে আসলে এই পুঁজিবাজারটাকে ব্যর্থ করার পেছনে অনেক ধরনের ইনিশিয়েটিভ আগে থেকেই ছিল। তো এখন যে আমরা ব্যাংক নির্ভরতা থেকে পুঁজিবাজার নির্ভর হতে চাচ্ছি, আমাদের লং টার্ম ফাইন্যান্সিংগুলো আমরা আদায় করতে যাচ্ছি, এই ধরনের যে অশুভ চক্র বা অসাধু চক্র, এদেরকে প্রতিরোধের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে, আমি বন্ড মার্কেট নিয়ে ডিটেলে আর একটু পরে আসবো, আসলেই তারা কতটা প্রভাব বিস্তার এতদিন করতে পেরেছে যেটা এসে এখন বন্ধ হচ্ছে? আমরা I have joined only 6 months, right? আমি কোনো ইন্টারফারেন্স দেখিনি গত 6 monthsে from BSEC for any job, বাট আমি শুনেছি ইনস্টিটিউশন থেকে ডিফারেন্ট, যে দেয়ার ওয়াজ আ লট অফ ইন্টারফারেন্স আগে। এক্সচেঞ্জকে তো এক্সচেঞ্জের একটা এম্পাওয়ারমেন্ট থাকতে হবে, এবং এক্সচেঞ্জকে এক্সচেঞ্জের মতো চলতে দিতে হবে উইথ দ্য রাইট কাইন্ড অফ পলিসিজ অ্যান্ড গভর্নেন্স। সো আস্থাটা নষ্ট হয় কখন? যখন সেখানে ট্রান্সপারেন্সি থাকে না, গভর্নেন্স থাকে না।
সো আই থিঙ্ক সেই জায়গায় আমরা অনেক কাজ শুরু করেছি। আপনার প্রথম প্রশ্নের উত্তরে যদি বলি, যেরকম ধরেন সার্ভেলেন্স, যেটা আমাদের কোর মার্কেটকে যেই অ্যানোমালিগুলো হয় সেগুলোকে প্রতিরোধ করার জন্য। সো সার্ভেলেন্সে আপনারা দেখবেন বহু বছর উই হ্যাভ নট ইভেন এক্সারসাইজ বেসিক থিংস, বেসিক সার্ভেলেন্স মনিটরিং টুলস যেগুলো আমাদের আছে আমরা এক্সারসাইজ করতাম না। সো উই হ্যাভ স্টার্টেড ইউজিং দোজ টুলস। সেকেন্ড হচ্ছে সার্ভেলেন্স সিস্টেমকে আমরা আরও আপগ্রেড করতে চাচ্ছি, আমাদের আইটি প্ল্যাটফর্মটাকে অনেক বেশি অটোমেটেড অ্যান্ড আইটি বেস করতে চাচ্ছি, সো দ্যাট ট্রান্সপারেন্সি আমি দেখাতে পারি, ডেটা ট্রান্সপারেন্সি থাকে, গভর্নেন্সের ট্রান্সপারেন্সি থাকে, আমরা অ্যাকাউন্টেবল হব। I think those steps we are taking. Also আমাদের একটা 5-year strategy we are trying to develop, যেটাতে আমরা দেখতে চাই যে ক্যাপিটাল মার্কেটটাকে আমরা কোথায় নিয়ে যেতে চাই, and exchange should be the right person to take it forward. আমরা কোথায় দেখতে চাই আজকে থেকে 5 বছর পর ক্যাপিটাল মার্কেটে। তো এইভাবে আমরা চেষ্টা করছি জিনিসগুলোকে ফুল প্রুফ এগিয়ে নেওয়ার জন্য, যেটা জানি সাস্টেইনেবল হয়। আমরা দেখেছি ক্যাপিটাল মার্কেটে আপস অ্যান্ড ডাউনস হয় অনেক, বাট একটা সাস্টেইনেবল পর্যায়ে কিন্তু আমাদের থাকতে হবে। সেটার জন্য যে উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন সেগুলো আমরা নিচ্ছি। সো আই থিঙ্ক দ্যাট শুড ব্রিং লিটল বিট মোর কনফিডেন্স টু আস। এই ডিজিটাল নজরদারিগুলো কিন্তু অনেক আগে থেকে, আমরা যখন আপনাদের আগেও যারা দায়িত্বে ছিলেন তারা কিন্তু বলেছেন যে এই ধরনের নজরদারিগুলো এনশোর করা হয়েছে, তারপরও অনিয়ম করা হয়েছে বা গেছে। তার মানে কি এগুলোকে মিসইউজ করা হয়েছে নাকি ওই টেকনোলজিগুলো আসলে এগুলো ঠেকানোর জন্য আই এনাফ থিঙ্ক ছিল না? টেকনোলজি ওয়াজ নট এনাফ। আচ্ছা, সি ক্যাপিটাল মার্কেটে অন্যান্য জায়গায় যদি আমরা দেখি, তিনটা মেইন কম্পোনেন্ট, একটা এক্সচেঞ্জ, একটা ডিপোজিটরি যেটা আমাদের দেশে সিডিবিএল, আরেকটা হচ্ছে সিসিপি যেটা ক্যাশ। সো ক্যাশ, শেয়ার এবং এক্সচেঞ্জ, এই তিনটার কম্বিনেশনে তৈরি হচ্ছে যে ক্যাপিটাল মার্কেটের প্ল্যাটফর্ম। সো এই প্ল্যাটফর্মটা ইন্টিগ্রেটেড হতে হবে, যেটা এখনও আমরা না। সিসিপি তো আমাদের দেশে এখনো শুরুই হয়নি, কিন্তু অন্য যেই দুটো আছে ডিপোজিটরি আর এক্সচেঞ্জ কিন্তু ইন্টিগ্রেটেড না। এটার সাথে ইন্টিগ্রেটেড হতে হবে আমাদের যারা ব্রোকারেজ আছে, যারা ট্রেক হোল্ডার্স, যারা প্রথম অর্ডারটা ইনভেস্টর থেকে নেয়, তাদের সিস্টেম টু দ্য ফুল ট্রানজ্যাকশন যে হচ্ছে এটা ইন্টিগ্রেটেড হতে হবে, যেখানে কোনো ম্যানুয়াল ইন্টারভেনশন করে কেউ কিছু চেঞ্জ করতে পারবে না। অনলি দেন আমরা কিন্তু বলতে পারবো যে উই আর ফুললি অটোমেটেড অ্যান্ড গ্লোবাল স্ট্যান্ডার্ডে উই হ্যাভ মুভড। ওকে, একটা বিষয় আমি প্রশ্নটা পরে করবো ভেবেছিলাম কিন্তু করে ফেলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের পুঁজিবাজারে যে বিনিয়োগকারীরা আসেন, আমরা সবসময় তাদের ফিনান্সিয়াল লিটারেসির কথা বলি যে দে হ্যাভ টু নো দ্য মার্কেট। ওই কারো কথা শুনে, অন্যের পরামর্শ শুনে স্টক মার্কেটে যে এখনও ইনভেস্ট করার বিষয়টা, এটা কিন্তু এখনও প্রচলিত রয়েছে, যে উনি অনেক লাভ করছে দেখতে পাচ্ছি, আচ্ছা আমিও করি, কিন্তু আমি বাজার বুঝি না। এগুলোকে আসলে আমি ঠেকানো বলবো না, কিন্তু এটাকে আরেকটু ফিল্টারাইজড ইনভেস্টার আনার ক্ষেত্রে কোনো ইনিশিয়েটিভ আসলে নেওয়া সুযোগ আছে কিনা? আই এম সো হ্যাপি ইউ হ্যাভ রেজড ইট। আমার মনে হয় আমাদের এখানে একটা গ্যাপ আছে। গ্যাপটা হচ্ছে যে ডিএসি টিল নাও হ্যাভ নট বিন ভেরি অ্যাক্টিভ ইন দ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। আপনি যদি ফেসবুক বলেন, লিঙ্কডইন বলেন, যেগুলোতে মানুষ বেসিক্যালি গেটস দ্য রং ইনফরমেশন। সো এখানে আমাদের একটা প্ল্যান আছে, সো উই শুড হ্যাভ মোর ইন্টারাকশন উইথ রাইট কাইন্ড অফ ইনফরমেশন দিয়ে। আমি ফ্রম দ্য এক্সচেঞ্জ পয়েন্ট অফ ভিউ আমি কাউকে বলছি না যে আপনি এটা করবেন, এখানে ইনভেস্ট করেন বা ওটা ইনভেস্ট করেন, বাট যখন আপনি ইনভেস্ট করবেন কি কি দেখা উচিত, কিভাবে আপনার ডিসিশন নেওয়া উচিত, সেগুলো দিয়ে অফকোর্স উই ক্যান অলওয়েজ কমিউনিকেট। সো আমাদের প্ল্যান আছে, খুব শীঘ্রই আপনারা দেখবেন উই আর রিচিং দ্য সোশ্যাল মিডিয়া থ্রু দ্যাট। অ্যান্ড অলসো আই থিঙ্ক youth is very close to me. I think youth would be the one who would be the future investors for me in the capital market. So আমরা heavy ওয়েতে এনগেজ হতে চাচ্ছি, youth engagement, যেখানে financial literacy also part of them. So we are thinking of getting and strategizing how we engage with more youths in the universities, not only in Dhaka, beyond that. এবং সেখানে আমরা যদি ওদেরকে আমাদের একটা মক ট্রেডিং সেশনস করাই ওনাদেরকে, কারণ আজকালকার ইয়ুথদের কাছে কিন্তু দে অলসো হ্যাভ মানি, বিকজ ইটস দ্য ইয়ুথ হ্যাজ চেঞ্জড। আমাদের সময় হয়তো উই হ্যাভ নট হোল্ড ক্যাশ এত বেশি, এখন কিন্তু দেখি ইউনিভার্সিটির ছেলেমেয়েদের কাছে থাকে এবং তারা ইনভেস্ট করতে চায়। এবং ওয়েলথ ম্যানেজমেন্ট, ইফ ইউ সি গ্লোবালি, এটা কিন্তু খুব জুনিয়র লেভেল থেকে ওদেরকে শেখানো হয় ওয়েলথ ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, অ্যান্ড পার্ট অফ ইট ইজ অলসো ক্যাপিটাল মার্কেট। সো আমাদের যেহেতু বুকে এটা নেই, so we thought university level থেকে we can start this. So I'm so happy that you raised. I think you will see in next couple of months we are heavily engaging
উইথ দ্য পপুলেশন। এটাকে তো বন্ধ করা যাবে না, যতটা সম্ভব আমরা চেষ্টা করব টু গিভ দ্য রাইট কাইন্ড অফ ইনফরমেশন থ্রু ডিফারেন্ট প্ল্যাটফর্মস। একটা সাপ্লিমেন্ট করে দিই, সেটা হচ্ছে অনেক ফেসবুক গ্রুপ এবং পেজ আছে, আমি যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি, যেখানে আসলে বলা হয় যে আজকে এটা ইনভেস্ট করেন, কালকে এটা মিসগাইডও করা হয়। আমার কাছে অনেক সময় মনে হয়েছে, আমি দেখি এগুলো, আমাদের যেহেতু সাংবাদিকতা করি এগুলো চোখে পড়ে। এগুলোকে ঠেকানোর কোনো উদ্যোগ আপনারা নেবেন? এগুলো নিয়েছে, আগেও নিয়েছে, আমার জয়েনিং এর আগেও আমি দেখেছি ওনারা নিয়েছে, বাট এগুলো খুব সাকসেসফুল হতে পারছে না, কারণ এই আইডি এবং এগুলো ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যান্ড ইনভেস্টিগেট, দেখা যাচ্ছে এগুলো অনেক সময় বাইরে থেকে হয়, দেশের বাইরে থেকে হয় এবং ফলস আইডি দিয়ে হয়। সো আমরা কিন্তু চেষ্টা করেছি, বেশ কয়েকবার চেষ্টা করেছে, উই হ্যাড একটা হয়তো ডিটেক্ট করা গিয়েছিল, মোস্ট অফ দ্য টাইম এগুলো সাকসেসফুল হচ্ছে না। সো দ্যাটস ওয়াই উই আর টেকিং আ পজিটিভ স্টেপ, ওয়াই ডোন্ট উই গো মোর অন দ্য সোশ্যাল মিডিয়া অ্যান্ড ট্রাই টু টেক দেম ইন দ্য কর্নার উইথ দ্য রাইট কাইন্ড অফ ইনফরমেশন। আমার একটা জিনিস, আমি যতদিন ব্যবসা সাংবাদিকতা করছি ততদিন আমার চোখে এই জিনিসটা পড়েছে, পুঁজিবাজারের লেনদেনের ক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় 350 কোম্পানি তালিকাভুক্ত আছে। জি, এর মাঝে যখন আমি সারাদিনের শেয়ারের লেনদেনের পরিমাণটা দেখি এবং তালিকাগুলো দেখি, সিংহভাগ শেয়ারের লেনদেন কয়েকটা কোম্পানিকে কেন্দ্রীভূত করে হয়ে থাকে। এটা কি আসলে আপনার ভালো বাজারের সংকেত মনে হয় কিনা? না, এটা ভালো বাজারের সংকেত বা এটা সংকেত না সেটাও বলতে চাচ্ছি না, বাট হ্যাঁ, এটা আমাদের কনসেন্ট্রেটেড যখন সাপ্লাই কম থাকে মার্কেটে। গত 2 বছরে কিন্তু আমাদের নতুন কোনো আইপিও হয়নি, এবং গত বেশ অনেক বছরের মধ্যে ভালো আইপিও যে বলতে আমরা যেটা বুঝি, গুড স্ক্রিপ্ট, আমরা এটাও পাইনি, যার জন্য এটা হতে বাধ্য। ইট গেটস কনসেন্ট্রেটেড টু ফিউ স্টকস। এতে কি আমাদের মান খারাপ না ভালো, সেটার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের যে সাপ্লাইটা হচ্ছে না সেটাকে কিভাবে আমরা আবার শুরু করলে দেখবেন তখন এটা স্প্রেড হয়। আই থিঙ্ক লিকুইডিটি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস। যে কোয়েশ্চেনটা আপনি করলেন, এটা কাউন্টার বেসিক্যালি করা যায় যদি মার্কেটে লিকুইডিটি থাকে ভালো স্টকের। মার্কেটে লিকুইডিটিও যদি কমে যায়, সেটা মানে বাড়ানোর জন্য আপনার ইনিশিয়েটিভ নিচ্ছেন কিনা? প্রাতিষ্ঠানিক মানে কি বলবো, বিনিয়োগকারীদের আসার কথা আমরা প্রায়ই শুনি। আবার আমরা এটাও দেখি যে গভর্নমেন্টের ভালো ভালো যেসব লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, তারাও যেমন আসে না, বন্ড মার্কেটের কথা অনেক শুনি, এসে চলে যায়। আবার অনেক বাংলাদেশের বড় বড় এমএনসি বলি বা লোকাল কোম্পানি বলি, তারাও পুঁজিবাজারে আসতে আগ্রহ বোধ করে না। এই ধরনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে আসলে আপনারা কেন নিয়ে আসছেন না, আমি আসলে জানতে চাই। না, আমরা যদি ফরওয়ার্ড লুকিং ভাবে দেখি, এখন কিন্তু অনেক মানে আমরা স্টেপস নিচ্ছি এটার জন্য, এবং উইথ দ্য বিসেক চেয়ারকেও আপনি শুনেছেন নিশ্চয়ই, উনিও এই ব্যাপারে অনেক আমাদের গাইডেন্স দিচ্ছেন, অ্যান্ড হি ইজ ফ্রম দ্য মার্কেট। সো আমাদের এখন কিন্তু এই ব্যাপারে অনেক ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, এবং ইনিশিয়েটিভের মধ্যে শুধু যে আমরা একা নিচ্ছি ডিএসসি তা না, এবার খুব কালেকটিভ ইনিশিয়েটিভ নিচ্ছি। উই আর সিটিং উইথ the merchant banks, we are also going to the মার্কেটে, যাদের আমরা জানি যে তাদের ক্যাপাবিলিটি আছে মার্কেটে আসার জন্য, তারা এখনো আসেনি, উই আর ডিরেক্টলি টকিং টু দেম। ইস্যু ম্যানেজাররা এখন চেষ্টা করছে অনেক কিছু আমাদের রেগুলেশনে আমাদের একটু আটকে যাচ্ছি, সেটা নিয়ে আমরা বিসেকে কথা বলছি। এই সপ্তাহে অ্যাকচুয়ালি আমাদের মিটিং আছে, সো আমরা ওখানে উই উইল অল স্টেক হোল্ডার্স উইল সিট টুগেদার অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট কেন নতুন আইপিও রেগুলেশনস এসেছে না জানুয়ারিতে। ইটস আ ভেরি গুড রেগুলেশন দে ব্রট ইন, স্টিল দেয়ার আর সাম রুম ফর ইমপ্রুভমেন্ট। সো সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং আমার বিশ্বাস আমরা কিছুদিনের মধ্যে হয়তো আবার লিকুইডিটি ফেরত আসবে মার্কেটে, আমরা আশা করছি, ইফ উই ক্যান চেঞ্জ অল দোজ থিংস। কারণ এবার আমরা সবাই একসাথে বসে কারেকশনে যাচ্ছি। একটা বিষয়, যে কারেকশনের কথা আপনারা বলছেন, এমসিএসআই এখনো বাংলাদেশকে ফ্রন্টিয়ার মার্কেট হিসেবে অন্তর্ভুক্ত করে নাই। কেন? কারণ আন্তর্জাতিক সূচনা না থাকায় আমাদের অনেক প্যাসিভ ফান্ডগুলো বাংলাদেশে তারা আসলে আসতে পারে না। এই ধরনের ফান্ডগুলোকে নিয়ে আসার ব্যাপারে আপনার ইনিশিয়েটিভ নেবেন কিনা? Of course, this is one of my key initiative in my next 5-year strategy. যদি আপনাদের সাথে যখন আমরা শেয়ার করব, you will see, and this is also very interesting. MCI আছে, ফুটসে আছে, S&P আছে, এরা বেসিক্যালি রেটিংটা করে। সো উই হ্যাভ ডান অ্যান অ্যানালাইসিস 3 জনের ক্ষেত্রে কেন আমরা ওদের রেডারে নেই। সো আমরা দেখলাম ভিয়েতনাম হ্যাজ টেকেন 7 years ফ্রম ফ্রন্টিয়ার টু এমার্জিং এ যাওয়ার জন্য। তো উই স্টার্টেড, মোরা রিসেন্টলি যাচ্ছে। সো উই স্টার্টেড ওয়ার্কিং উইথ ফুটসে এফটিএসসি, যে ভিয়েতনামকেও করেছে, এবং আমরা দেখলাম ম্যাক্সিমাম কিন্তু ফুটসে থেকে শুরু হয়, এমসিআই এবং এসএনপিও আছে, তারা ফলো করে। সো উই হ্যাভ স্টার্টেড এনগেজিং উইথ দেম। আমরা মার্চ থেকে ওদের সাথে এনগেজমেন্ট শুরু করেছি। ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন 22টার মতো ক্রাইটেরিয়া আছে যেটা উই হ্যাভ টু পাস টু কোয়ালিফাই ফর এমার্জিং মার্কেট। সেটার মধ্যে দের আর রেগুলেটরি এনভায়রনমেন্ট দেখে, মার্কেট দেখে, ফ্লেক্সিবিলিটি দেখে, মার্কেটের প্রোডাক্ট দেখে, ডেরিভেটিভ, শর্ট সেলস, অনেক কিছু ওনারা অ্যানালাইসিস করে, জিডিপি
পার ক্যাপিটা দেখে। বাট আই থিঙ্ক হোয়াট উই উইল ফেস চ্যালেঞ্জ অন ইট ইজ এমার্জিং মার্কেটের ইন্ডেক্সে ইনভেস্টেবল যে ইকুইটিস সেটার একটা থ্রেশহোল্ড আছে। যেমন আমরা দেখেছি আমাদের সাউথ এশিয়াতে একটা কান্ট্রি গিয়েছিল আবার ফেরত চলে যেতে হচ্ছে, ফ্রন্টিয়ার টু এমার্জিং যে আবার ফেরত চলে যেতে হচ্ছে। সো উই আর ওয়ার্কিং উইথ দেম। এটার প্রসেসটা হচ্ছে প্রথমে আমাকে ওয়াচ লিস্টে যেতে হবে। ওয়াচ লিস্টে কিন্তু দে কিপ আস ফর লাইক 1 year 2 years রাখে, তারপরে দে মুভ ইউ টু এমার্জিং মার্কেট। সো এটার একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় এবং আমার মনে হয় ইটস প্রুডেন্ট ফর আস যে আমরা প্রসেসটা ফলো করে তো যেতেই হবে। এর মধ্যে কিন্তু আমার যে রেগুলেটরি যে রিকোয়ারমেন্টস ছিল, ট্যাক্স রিফর্ম বলেন, প্রসেস ডুইং বিজনেস ইজিনেস যেটা বলেন, সেখানে কিন্তু উই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং। যেরকম ইউ উড সি যে আমরা ফ্লোর প্রাইস উইচ ইজ ওয়ান অফ দ্য মেজর ক্রাইটেরিয়া ফর আস অ্যাজ আ রেড in 22 criteria that they have. Then we have ease of doing business. মানে foreign investorরা যখন আসে তাদের repatriation is a big issue. তো সেখানেও we have worked with Bangladesh Bank, একটা major issue we have removed in the NITA account. So reform এগুলো হয়ে যাচ্ছে। Now our challenge and focus would be যে large cap যে securities এবং free float এগুলো যদি আমরা বাড়াতে না পারি তাহলে আমরা কোয়ালিফাই করব না এমার্জিং মার্কেট ইন্ডেক্সের জন্য। So our focus is there. এবং যদি কয়েকটা ভালো বড় IPO আসে লার্জ অ্যান্ড মিড, then we would qualify. So আমরা টার্গেট করছি টু হ্যাভ আ অ্যাক্টিভ ডিসকাশন এবং একটা ওয়ার্কিং কমিটি করা হবে উইথ অল দ্য গভর্নমেন্ট এন্টিটিস যেখানে এগুলো রেলেভেন্ট, NBR, বাংলাদেশ ব্যাংক, BSEC, DSE, CSE, CDBL, তারা সবাই থাকবে ওয়ার্কিং কমিটিতে। বাট এটা কাজ বেশ আগিয়ে যাচ্ছে। T+1 সেটেলমেন্টও ইজ পার্ট অফ দ্যাট ইনিশিয়েটিভ। সো উই আর মুভিং টুয়ার্ডস দ্যাট। আমি বলছিলাম চাইনিজ ইনভেস্টমেন্ট নিয়ে একটু কথা বলবো। 2018 সালে আমি যদি ভুল না করে থাকি, শেনজেন কনসোর্টিয়াম ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে অংশীদার হতে চুক্তিবদ্ধ হলো, তারা আসলো, কিন্তু তারপর সবকিছু কেমন যেন চুপচাপ হয়ে গেল। ওনারা কি এসেছিলেন, আসলে ওনারা কি করলেন, বাজারে কতটুকু প্রভাব পড়লো আমরা কিছুই বুঝিনি। তাহলে এতটাই যদি বাজারে প্রভাব না পড়ে তাহলে চীনা বিনিয়োগ এসে কী লাভ হলো? Again, good question. So ওনারা 25% হোল্ড করে Dhaka Stock Exchange, which is a major shareholder. It's Shenzhen and Shanghai both. ওনাদের আমরা বলি strategic investor. But I think you have said it rightly. Have we seen the strategic involvement from there? As yet, maybe no. But they were, I think it's a very timely question. They were in Dhaka last week. So ওনারা আমাদের যে উনি একজন আমাদের বোর্ডে বসেন, one of their representative, and he attends all the board meetings. So ওনারা physically they came 5 জনের একটা টিম এসেছিলেন and we had a lot of conversation with them. I think আমাদের দিক থেকে ওনাদের কাছে অনেক কিছু যে একদম হেল্প হয়নি বলবো না, কিছু ওনারা আমাদেরকে কন্ট্রিবিউট করেছেন, যেরকম আমাদের কিছু সিস্টেম ডেভেলপ করে দিয়েছেন ওনারা এবং আমাদের কিছু ট্রেনিংয়ে ক্যাপাসিটি বিল্ডিংয়ে হেল্প করেছে। বাট আমাদের এক্সপেকটেশন আর অনেক বেশি ওনাদের কাছ থেকে। সো এইবার আমাদের খুব ফ্রুটফুল কিছু ডিসকাশন হয়েছে, কিছু এরিয়া আমরা আইডেন্টিফাই করেছি যেখানে ওনাদের হেল্প আমাদের দরকার এবং ওনারাও এগ্রি করেছেন। সো দে হ্যাভ টেকেন ইট। আমি হোপফুল যে নেক্সট কয়েক মাসে আপনারা দেখবেন ওনাদের এনগেজমেন্ট আমাদের সাথে আরও স্ট্রংলি প্রভাব ফেলবে। আই থিঙ্ক ওনারা যেহেতু বোর্ডে বসেন, ওনাদের এনগেজমেন্ট আমরা এক্সপেক্ট করছি আরও অন আওয়ার আইটি যে আমাদের প্ল্যাটফর্মগুলো তৈরি হচ্ছে সেখানে ওনাদের এনগেজমেন্ট উড বি ভেরি হেল্পফুল টু আস। আমাদের যে সার্ভেলেন্স সিস্টেম আমরা যে নিতে চাচ্ছি সেখানে যদি তাদের একটা এনগেজমেন্ট আমরা পাই এবং আমাদের এখান থেকে যদি কিছু রিসোর্স ওনারা ট্রেনিং দেয় ওখানে নিয়ে, বিকজ শেনজেনের is very well known. They are well known for their tech. So I think we should be getting help from them on that. So we had a very clear discussion with them and I think you will see more engagement of them. এটা তো আসলে খুব পাবলিক এনগেজমেন্ট হবে না, বাট আই থিঙ্ক we have some commitments that they would help us. একটা বিষয় সেটা হচ্ছে যে আমি একটা মার্কেট নিয়ে অনেক আলোচনা হয় এবং আমি জানি এটা নিয়ে আপনারও মানে চেক লিস্টে এটা আছে, সেটা হচ্ছে বন্ড মার্কেট। এই বন্ড মার্কেটটা নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হয় কিন্তু কখনোই আমি দেখি না যে বন্ড মার্কেট খুব বড় পরিসরে বাংলাদেশে কার্যকর হয়েছে। ইদানিং আবার আমরা দেখতে পাচ্ছি যে ক্লাইমেট ফান্ডিংকে গতি দেওয়ার জন্য গ্রিন বন্ড বা কার্বন মার্কেট নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে। বন্ড মার্কেট নিয়ে আমি আরও প্রশ্ন করবো, কিন্তু শুরুতে একটু বেসিক প্রশ্নটা করে ফেলি যে বন্ড মার্কেট কেন বাংলাদেশে অ্যাক্টিভ করা যাচ্ছে না? আগে যায়নি, অন্য বাস্তবতা ছিল বুঝলাম, এখন কেন যাচ্ছে না? আই থিঙ্ক কাপল অফ রিজনস। একটা এটা সেলফ কি বলবো, আমরা যখন নিজেরা বসছি একটা সেলফ ইভ্যালুয়েশন করতে যে কেন এক্সচেঞ্জও পাচ্ছে না, উই অলসো হ্যাভ টু সি সেলফ অ্যানালাইসিস করা উচিত। দুটো রিজন, একটা হচ্ছে আপনি যদি গ্লোবালি দেখেন যে গভর্নমেন্ট বন্ডের রেট
cannot be higher than the private bonds, right? Generally, কারণ government is the most secured bond. আমাদের দেশে there is a difference. Government bond at the moment would be around 10.5%, something 12% around that. 12 থেকে কমে গেছে, এখন ধরেন around 10.5, আর আমার private sector bond is at 10. So it doesn't make Makes any sense. sense. So we have to do some market correction around that, and that's an overall government policy ব্যাপার। এটা একটা রিজন। জি। সেকেন্ড, আমাদের নিজস্ব কিছু সিস্টেম আপগ্রেড করতে হবে ডিএসসির নিজের রিডিম মানে কর্পোরেট সেক্টর বন্ডটাকে পপুলারাইজ করার জন্য। আর আমরা না বন্ডটাকে আসলে ট্রিট করেছে এতদিন ইকুইটির মতো। জি জি Bond market or equity market is very different. So again, I'm very happy that we are having this discussion with the Security Exchange Commission's also my regulator, right? How do we change the regulations? How do we change the system to make the bond more popular product? And I think that's the way forward. আমাকে যেটা আমরা বারবার বলছি যে ব্যাংকিং সিস্টেম থেকে আমি যদি বন্ডে আসি, বন্ডে থেকে রেইজ করতে হয়, আমার টাইম ফ্রেম একটা অনেক বড় ইস্যু ছিল। যে স্পন্সর, আমাদের কস্ট অফ ইস্যুইং বন্ড অনেক হাই এখনো, যেটা আমরা এখনো লুক থ্রু করছি চেঞ্জ করার জন্য। এরকম কিছু ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি। তারপরে আমার এক্সপেকটেশন হচ্ছে লিস্টেড বন্ড আরও আমরা বেশি দেখতে পাবো, কর্পোরেট বন্ড। আমি মার্কেট কারেকশনটা আলাদা রাখলাম, রেটেডটা। তারপরও যদি এটা নাও হয়, আমি এক্সপেক্ট করছি যে কিছু বন্ড আমরা দেখতে পাবো, আমরা যদি ইনিশিয়েটিভগুলো সাকসেসফুলি নিয়ে নিতে পারি। আমাদের সিস্টেম চেঞ্জ ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট হিয়ার। আপনি যে প্রসঙ্গটা বললেন, সরকারের তো ঘাটতি আছে বাজেটে, আমরা দেখি ঘাটতি মোকাবেলা অভ্যন্তরীণ ঋণের জন্য একটা বড় অংশ ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড থেকে আসে। তার মানে ব্যাংক, বিমা, বিভিন্ন প্রতিষ্ঠানের এই গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রতি এক ধরনের ঝোঁক আছে। ঝোঁক থেকে এদেরকে বের করে নিয়ে আসা খুব সহজ হবে আপনার কাছে মনে হয় কিছু কর্পোরেট বন্ডে? পলিসি না সহজ হবে যদি, এখন রেট ডিফারেন্সটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানটায়। এখন আমি যদি অ্যাজ আ ইন্স্যুরেন্স কোম্পানি যারা ইনভেস্ট করে, আমি যদি দেখি গভর্নমেন্ট বন্ডের রেট 8, আমার প্রাইভেট বন্ড ভালো বন্ডের রেট যদি হয় 10, সামটাইমস ইট অ্যাট্রাক্টস বিকজ রিটার্ন ইজ ইম্পর্টেন্ট তাদের ব্যালেন্স শিটের জন্য। আর রিস্কটাও ম্যাটার করে, বাট সেটা রিস্কটা কাভার করে যদি আমরা দিতে পারি, সেটা একটা অনেক বড় ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমাদের এখানে আমরা অনেক ডিএফআইদেরও এখন দেখছি, দে আর অলসো হেল্পিং, ট্রাইং টু হেল্প আস, এবং ওনারাও এসে বলছে যে দে উড অলসো ইনভেস্ট in the bond to bring in the confidence in the bond market. So I think that both will play a good role. If the DFIs comes and invest in a bond, that gives a good signal, this is a good bond. So সেই ক্ষেত্রে of course we will compete with the government bonds, but I think it's not about the competition, it's all about making the market correction and taking the right course. একটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে এই বাজেটের পরপর, এটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছিল। আমি যেটা বলছিলাম গ্রিন বন্ড, কার্বন মার্কেট, অর্থাৎ আমাদের ক্লাইমেট ফাইন্যান্সিংটাকে আরেকটু গতি দেওয়ার জন্য বিভিন্ন দেশে এই ধরনের প্ল্যাটফর্মগুলো আছে, ইএসজি ডিসক্লোজার প্ল্যাটফর্মও আছে। আমাদের দেশে এক ধরনের আমাদের জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য যে পরিমাণ টাকা লাগে, আমার তো মনে হয় যে আমাদের রিজিওনাল লিডারশিপে থাকার কথা এই ধরনের ফাইন্যান্সিং পুঁজিবাজারের থ্রুতে আনার জন্য, কিন্তু হলো না। আমরা আসলে আলাদা করে শুধু জলবায়ুকে ঘিরে গ্রিন বন্ড বা এই ধরনের মার্কেটগুলোকে প্রমোট করার জন্য কোনো ইনিশিয়েটিভ আপনারা নিচ্ছেন কিনা? Fantastic question. I think it's also very close to my heart. So আমরা ইনিশিয়েটিভ যেটা নিচ্ছি সেটা হচ্ছে, আপনি যদি 360টা কোম্পানি আমাদের লিস্টেড, তার থেকে অনলি 17 ইজ জিআরআই কোয়ালিফাইড, যারা স্ট্যান্ডার্ড মেনটেন করছি ইএসজি। সো তার মানে আমাদের অনেক কাজ করা আছে যারা লিস্টেডের সাথে। সো আমরা একটা কাজ করব, জিআরআই সাথে হয়তো আমরা এমইউ করব, যে আমরা যারা এক্সিস্টিং তাদের গ্যাপ অ্যানালাইসিস করে হাউ উই ক্যান ব্রিং দেম অন দ্য ইএসজি প্ল্যাটফর্মে, কারণ আমরা ইএসজি ইন্ডেক্স করার একটা প্ল্যান করছি, কিন্তু আমার তো কোয়ালিফাইড স্টকস লাগবে, এটা একটা। আমরা পাইপলাইনে দেখছি দেয়ার আর সাম ইন্টারেস্ট অফ সাস্টেনেবল বন্ডসের, যেমন অরেঞ্জ বন্ড একটা আমরা দেখলাম রিসেন্টলি, গ্রিন বন্ডও আমরা দেখছি, কথা হচ্ছে 2-3 জনের সাথে। সো আই থিঙ্ক এটা আসছে, গতি হয়তো অতটা না যতটা আমরা আশা করছি, কিন্তু যেটা হয় একটা মার্কেট যখন তৈরি করতে হয় তখন একটু সময় লাগে। আর ইউ হ্যাভ রাইটলি পয়েন্টেড আউট, আমাদের তো আসলে ক্লাইমেটে উই আর এট দ্য বটম থেকে, সো উড হ্যাভ প্রবাবলি আগে হলে আরও ভালো হতো, বাট আই থিঙ্ক স্টিল we have time to catch up. I think there is a lot of focus on the sustainability now from the exchange capital market, and আমরা এটাও কথা বলছি how do we encourage যেটা আইপিও আমাদের আসছে তারা জিআরআই কিভাবে মেইনটেইন করবে। ক্যান উই থিঙ্ক অফ কর্পোরেট গভর্নেন্সের ভিতরে অ্যাজ আ প্র্যাকটিস 3-4টা ইএসডি ডিসক্লোজার দেওয়া, প্র্যাকটিসটা শুরু করা, ম্যান্ডেটরি
রিপোর্টিং এখনও আমাদের দেশে হয়তো কেপেবল না সবাই, অনেক সময় লাগবে, কিন্তু অ্যাটলিস্ট 3-4টা আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা। সো উই আর হ্যাভিং দোজ কনভারসেশনস অন দ্য কর্পোরেট গভর্নেন্স অন দ্য ইএসজি সাইড। আমি অন্যান্য দেশের পুঁজিবাজারগুলোকে যখন দেখি, ওরা ডেটা সার্ভিস, ইন্ডেক্স, ইটিএফ, ডেরিভেটিভস, অন্যান্য অনেক সার্ভিস দেয়। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের কথা যদি বলি, অনেকটা বেশি ট্রেডিং ফি নির্ভর। আপনি বিং দ্য নিউ ম্যানেজিং ডিরেক্টর, এই ধরনের ব্যবসায়িক মডেল তো আসলে খুব দীর্ঘ সময়ের জন্য টেকসই হয় না। আমরা এই নতুন ধরনের সার্ভিসগুলো নিয়ে আসতে পারি কিনা, আমরা ভাবছি কিনা। আমি ডেরিভেটিভস নিয়ে আলোচনা দেখেছিলাম, ভাবা হচ্ছিল, কিন্তু পরে আবার এটা বন্ধ হয়ে গেল। কি হলো? না, ডেরিভেটিভস নিয়ে আলোচনা কিন্তু খুব অ্যাক্টিভ। আপনারা ইউ উইল সুন সি যে আমরা ডেরিভেটিভস নিয়ে অনেক অ্যাওয়ারনেস এবং ট্রেনিং সেশন শুরু হচ্ছে। ডেরিভেটিভস শুরু করার আগে কিন্তু অনেক ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। সো আমাদের এক্সপেকটেশন, আমাদের সিস্টেমও আপডেট করতে হয় ডেরিভেটিভের জন্য। সেটা হয়তো জানুয়ারি 2028-এ যে ফুল দাঁড়াবে, কিন্তু তার আগে আমরা এই নেক্সট কাপল অফ মান্থস উইল বি ফোকাসিং অন দ্য রেগুলেশন অ্যান্ড দ্য অ্যাওয়ারনেস অন দ্য ডেরিভেটিভ। আর রেভিনিউ ডাইভার্সিফিকেশন ইজ কি ফর মি, অ্যান্ড দ্যাটস হাউ দ্য 5-year স্ট্র্যাটেজি কেম ইন। আমরা কিন্তু এখনও ডেটা সেল করি, অ্যান্ড উই ডু আর্ন অন ডেটা সেল রিজনেবলি। আমাদের বড় যারা ডেটা কিনে, এর বাইরে কিন্তু ডেটা সেল আর খুব বেশি আগাবে না আনলেস উই মুভ ফ্রম ফ্রন্টিয়ার টু এমার্জিং। জি। সো ওইখানেই কিন্তু ডেটা সেলের মেইন লিপ হয়। বেসিক্যালি প্রকিউরমেন্ট করে তো হচ্ছে বাইরের ইনভেস্টাররা মোর। সো ওই জায়গাটা একটা আমাদের রেভিনিউ জাম্প হবে যখন উই উইল মুভ। এই ইটিএফ নিয়েও কাজ হয়েছে, কিন্তু এর আগে আমরা ট্রাই করেছি, হয় নাই। সো অল দিস প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন ইজ পার্ট অফ দ্য গোল অফ রেভিনিউকে আমরা শুধু ট্রেডিং নির্ভর থেকে কিভাবে কমাতে পারি। আইডিয়ালি আমার গোল হচ্ছে নেক্সট 5 ইয়ার্সে যদি আমরা 70% ট্রেড ভলিউমের উপর ডিপেন্ডেন্ট থেকে 30% অন্যান্য জায়গা থেকে আনতে পারি, গ্র্যাজুয়ালি টু মুভ ইট টু 50%। দ্যাট ইজ দ্য আইডিয়াল সাস্টেনেবল একটা এক্সচেঞ্জের হওয়া উচিত। আমাদের দেশে ইট উইল টেক টাইম, বাট আই থিঙ্ক উই আর নাও হ্যাভিং দ্যাট প্ল্যান। একটা বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন না করলেই না, আমি জানি না বিষয়টা অপ্রিয় হবে কিনা, কিন্তু প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে যে যেসব দেশের স্টক এক্সচেঞ্জে দেখা যায় যে কোনো কোম্পানির ব্যবসা ঠিকমতো চলছে না, বন্ধ আছে, ঠিকমতো রিপোর্টিং করছে না, তাদেরকে ধীরে ধীরে ডিলিস্ট করে দেওয়া হয়। আমাদের দেশে ডিলিস্ট করার প্রক্রিয়া এত স্লো কেন? আমি তো এদের শেয়ারও লেনদেন হতে দেখি। কেন এটা নিয়ে আপনার ইনিশিয়েটিভ নিচ্ছেন না? It's not a pure question, it's a very valid question, and I'm happy that you're asking. So listing and delisting is something we should be doing. Historically আমরা এটা করিনি। জি। আমাদের অনেক লিগেসি ইস্যু আছে। হ্যাঁ, লিগেসি ইস্যু ইনহেরিট করে আমরা কাজ শুরু করেছি। সো হঠাৎ করে কি সব ঠিক হয়ে যাবে? যাবে না। কিন্তু আমরা ডিলিস্টিংয়ের রেগুলেশন করছি। সো ডিলিস্টিংয়ের রেগুলেশনটা অ্যাপ্রুভ হবে। ডিলিস্টিং ইউজুয়ালি একটা প্রসেস, কিন্তু ইট টেক্স 6 থেকে 8 মাস একটা সময় দিতে হয়, কারণ এখানে আবার ক্ষুদ্র কিছু ইনভেস্টারও থাকে, তাদেরকে আমার এনাফ ওয়ার্নিং দিতে হবে, তাদেরকে জানাতে হবে। প্রসেসটাই শুরু ইজ লাইক 6-7 মান্থসে যে কোনো দেশে। তবে ইফ ইউ আস্ক মি এটা কেন করছি না, করবো না এরকম কিন্তু আমরা কেউই বলছি না। চেয়ারম্যান রিসেকের চেয়ারম্যান সাহেবও বলছে না, কিন্তু এটার একটা টাইমিং ইটস আ ভেরি বিগ ইস্যু, কারণ ইটস আ লিকুইডিটি নাই কোনো এই মার্কেটে। সো আই থিঙ্ক টাইমিং and the regulation when it comes, I don't think so we will not do, এরকম কথা কেউই বলছি না। So process একবার শুরু হয়ে গেলে it will run on its own, but I think it's part of the whole plan that we are having. Maybe not now, it's we have to time it rightly. ওকে। আর অনেক লক্ষ লক্ষ বিও অ্যাকাউন্ট আছে যেগুলো অ্যাক্টিভ না, এবং কিছু সার্টেন অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়, বাকিগুলো অলস পড়ে আছে। এগুলো নিয়ে কোনো কিছু ভাববেন আপনারা? ইটস মোর অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু অ্যাকাউন্টে হয়তো অনেক আমাদের যে একটা ট্রেডিশনাল ওয়েতে, এগেন হিস্টোরিক্যাল ইস্যু, লিগেসি ইস্যু, আইপিও হলে অনেকগুলো অ্যাকাউন্ট হতো। সো এভাবে করেই আসলে নাম্বার অফ অ্যাকাউন্টস বেশি। কিন্তু আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা কি গুড ইনভেস্টার্স আনতে পারছি কিনা মার্কেটে, এবং রিটেল ইনভেস্টরদের জন্য প্রোডাক্ট দিতে পারছি কিনা। আমরা কিন্তু এখন রিটেল ইনভেস্টরদের জন্য মিউচুয়াল ফান্ড, বন্ড, ইটিএফ, REITs, these are the products for retail. আর আমার ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ক্যান ইনভেস্ট হিউজলি অন দ্য ডেইলি ট্রেডিংস। সো এই ডিফারেন্সটা আমাদের ক্রিয়েট করতে হবে, এবং অ্যাকাউন্টটা আসলে ইম্পর্টেন্ট হচ্ছে রাইট কাইন্ড অফ ইনভেস্টার্স আনা ইন দ্য মার্কেট। ইন্টারন্যাশনাল পোর্টফোলিও ইনভেস্টমেন্টের কথা যদি আমি বলি, সেটা অনেকভাবে কমে গিয়েছে, এবং তারা সবসময় কয়েকটা বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে। সেটা হচ্ছে ডলারের রেট, ডলার রিপ্যাট্রিয়েশন, এবং একটা হচ্ছে যে মার্কেটের ওভারঅল লিকুইডিটি ক্রাইসিস নিয়েও তাদের ভিতরে এক ধরনের বিভ্রান্তি কাজ করে। আপনার কাছে কোনটাকে সবচেয়ে বেশি বড় বাধা মনে হয়, এবং এটা সলভ করলে আসলে কতটা ইনভেস্টমেন্ট আসলে আমরা এভাবে পাবো? আই থিঙ্ক দুটো জিনিস
যদি আমি এভাবে বলি, আমি যদি একটা ফান্ড ম্যানেজার হই, আমরা ফ্রন্টিয়ার মার্কেট, সো আমার যদি $100 হয় আমার ফান্ডের সাইজ, তার থেকে $10 আমার ফ্রন্টিয়ারের জন্য। ফ্রন্টিয়ার মার্কেট কিন্তু অনেকগুলা, সো সেখানে আমি ইনভেস্ট বাংলাদেশে করব নাকি শ্রীলঙ্কায় করব, তখন ফান্ড ম্যানেজার একটা ডিসিশন নেয়। জি। সো সেই ডিসিশনে ওরা কি দেখে, যে যেখানে আমার ইজিলি ইনভেস্ট করে এবং রিপ্যাট্রিয়েট করে আমি নিয়ে আসতে পারি উইদাউট মাচ অফ ডিফিকাল্টি। বাংলাদেশে ইফ ইউ কম্পেয়ার উইথ আদার কান্ট্রিজ, উই মেড আ লট অফ অবস্টেকলস ফর দেম। অ্যাপার্ট ফ্রম আমার মার্কেটে লিকুইডিটি নাই, আমার মার্কেট এখনও প্রোডাক্টস, মডার্ন প্রোডাক্টগুলো নেই, অ্যাডভান্স প্রোডাক্ট নেই, সেটার সাথে আমরা আবার ডুইং বিজনেসের অনেকগুলা ডিফিকাল্টি ক্রিয়েট করে রেখেছি। সো আই থিঙ্ক দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট ফর আস, সেটাকে সরিয়ে নাও। ইফ ইউ টক টু, বিকজ অ্যাজ পার্ট অফ মাই প্রিভিয়াস জব অ্যান্ড কারেন্ট জব, I have to speak to a lot of foreign investors, and one of the main problem they have is repatriation. আর আমি বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, এটা আমাদের ইয়াংরা পাঠায়, আপনার জন্য তারা প্রশ্ন পাঠিয়েছে। প্রথম প্রশ্ন করছি, তারা প্রথমে জানতে চায় ডিএসসি লেনদেন যখন চলে, লেনদেনের কোন দিকটি আপনি সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে লক্ষ্য করেন বা অবজার্ভ করেন? আমি অ্যাকচুয়ালি ইন্ডেক্স দেখি আর সার্ভেলেন্সের খবর রাখি মোর, যে ঠিকঠাক মতো সার্ভেলেন্স চলছে কিনা, দেন অফ দ্য নাম্বারস। ওকে, আপনি আগে সার্ভেলেন্সটা চেক করেন, ঠিক আছে, ফাইন। পরের প্রশ্ন, বাংলাদেশের পুঁজিবাজারে সবচেয়ে বড় পরিবর্তন আনবে কোনটি, ইকুইটি, বন্ড নাকি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট? বিগ টাইম চেঞ্জ, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, নতুন কোন ধরনের কোম্পানিকে আপনি বাংলাদেশের পুঁজিবাজারে নিয়ে আসতে চান, কোন খাতের কোম্পানিকে মূলত? I think we have not worked enough with startups. স্টার্টআপগুলোকে আপনি পুঁজিবাজারে নিয়ে আসতে চান। ওকে, দ্যাটস এ ভেরি বোল্ড আনসার, যদি এটা হয় খুব ভালো হবে। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা কোনটাকে মনে হয় আপনার? এখানে আসলেই পয়সা বাড়ানো যায়। সবাই তাই ভেবে আসে, হ্যাঁ ট্রু, এখানে আসলে টাকা কামানো যায়। 5 নম্বর প্রশ্ন, আপনার দলে একজন মেধাবী কর্মীকে আপনি আগে নেবেন নাকি একজন সৎ কর্মীকে, যদি আপনাকে একজনকে বেছে নিতে বলা হয়? সৎ। সৎ আপনি নেবেন। ওকে, একজন ভালো স্টক ব্রোকার বা ইনভেস্টমেন্ট প্রফেশনালের কি কি গুণ থাকা উচিত? I think first of all integrity খুব, it is inbuilt, I don't say এটা একটা কোয়ালিটি। ভীষণ রকম আপডেটেড রাখা উইথ দ্য প্রোডাক্টস অ্যান্ড দ্য মার্কেট, পড়াশোনা করতে হবে অনেক। ওকে, নতুনদের জন্য খুব ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন, এটা আপনার নিজেকে নিয়ে, আপনার কোন নীতির সাথে আপনি কখনোই আপোষ করেন না? যদি আমি মনে করি কাজটা আমার অর্গানাইজেশনের জন্য ভালো হবে না, নোবডি ক্যান কনভিন্স মি। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, আপনি যদি ইয়াং মানে নিজের বয়সের পেছনে চলে যেতে পারতেন, ইয়াং নুজহাত আনোয়ারকে যদি কোনো একটা সাজেশন বা পরামর্শ দিতে বলা হয় আপনাকে, আপনি নিজেকে কি পরামর্শ দিতেন ধরেন ক্যারিয়ার শুরুর সময়ে? Interesting. I think I would have said probably to spend a little bit more time on networking. নেটওয়ার্কিংয়ে নিজেকে আরেকটু টাইম দেওয়ার কথা নিজেকে বলতেন। ওকে, 9 নম্বর প্রশ্ন, আপনার সবচেয়ে পছন্দের বেড়ানোর জায়গা কোথায়? আমার ছেলে থাকে আমস্টারডামে, সো মেবি দ্যাটস দ্য প্লেস, দ্যাটস ওয়াই আই লাইক ইট। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, এটা একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ধরুন আগামীকাল বিশ্বের সবচেয়ে বড় একটি পেনশন ফান্ড বা যে কোনো বড় একটা ফান্ড বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, কিন্তু তারা বলেছে তারা আগে একটি বড় সংস্কার দেখতে চায়, আপনি কোন সংস্কারটি আগে করবেন? এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। গভর্নেন্স রিলেটেড কোনো সংস্কার হয়তো ফার্স্ট আমাদের দরকার, ট্রান্সপারেন্সি অফ ডেটা। সো আপনি আগে গভর্নেন্স রিলেটেড কোনো একটা বড় সংস্কার করে তারপরে করবেন। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গিয়েছে। একটু বড় প্রশ্নের দিকে যেতে চাই, এবং এই প্রশ্নটা আমার কাছে মনে হয় যে আমাদের এখনকার বাস্তবতার জন্য অনেক বেশি রিলিভেন্ট, বিকজ আমরা অনেক বেশি নারীদেরকে এখন ওয়ার্কফোর্সে আসতে দেখছি। আমার একটা আক্ষেপ হয়, এটা আমার ব্যক্তিগত আক্ষেপ, সেটা হচ্ছে অনেক নারীদেরকে আমি দেখি যারা ওয়ার্কফোর্সে আসেন কিন্তু তারা ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারেন না, এজন্য অনেকে চলে যান। এই ওয়ার্ক লাইফের ব্যালেন্সের প্রশ্নটা তখনই আসে যখন তাদেরকে বাসা, ফ্যামিলি, ক্যারিয়ার সব একসাথে সামলাতে হয়, এবং দিন শেষে হয়তো অনেক বেশি নুজহাত আনোয়ার তৈরি হয় না বাংলাদেশে। এই ট্রেন্ডটা বদলাচ্ছে কিনা, যদি না বদলাতে থাকে কেন আমরা পারছি না? I think এটা বাংলাদেশে না, ইটস আ গ্লোবাল ট্রেন্ড, ওয়ার্কিং ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। আপনি আইভি লিগ ভালো ইউনিভার্সিটিরও যে থেকে যারা বের হয় 60-70% কন্টিনিউ করে, রেস্ট লিভ দ্য জব। সো ইটস নট অ্যাবাউট অনলি বাংলাদেশ। আই থিঙ্ক ইটস অ্যান এক্সপেকটেশন যে ওয়েন ইউ আর আ ওমেন ইউ উইল হ্যান্ডেল এভরিথিং, অ্যান্ড আমরাও এটা শিখে বড় হয়েছি। সো
So my advice would be to the younger generation that you don't need to do all. Sometimes you can say আমি এটা করতে পারবো না, to your family and to your career also. It's extremely important in your mind to have a very clarity what is important to you, what is your priority in life. সেটা করলে কিন্তু তারপরে ডিসিশনগুলো খুব ইজি হয়ে যায়। এবং লাইফে স্ট্র্যাটেজি, your every 10 years your priority will also change. আমার লাইফে এখন যা প্রায়োরিটি, যখন আমার 20 থেকে 30 বছর বয়স ছিল তখন প্রায়োরিটি তো এক ছিল না। সো প্রায়োরিটিও চেঞ্জ করতে হবে লাইফের, কিন্তু কোন সময় কোন প্রায়োরিটি হবে এটা খুব ক্লারিটি থাকাটা জরুরি এবং অ্যাকর্ডিংলি ডিসিশন নিতে হবে। মহিলাদের আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমি যে শুধু একা আমার সংসার বাচ্চা সব মিলেই কিন্তু আই হ্যাড আ গুড লাইফ, কিন্তু সেটাতে অনেক কন্ট্রিবিউশন অনেকের আছে, আমার হাজব্যান্ডের আছে, আমার বোনের আছে, আমার মায়ের আছে। ইউ নিড টু অলসো হ্যাভ আ ফ্যামিলি বিয়ন্ড ইউর ফ্যামিলি। আমাদের আজকালকার দিনে কিন্তু সবাই খুব সিঙ্গেল ফ্যামিলিতে বিশ্বাস করে। আই থিঙ্ক ইটস রং। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ আ ক্যারিয়ার ইউ অলসো হ্যাভ টু হ্যাভ ডিপেন্ডেন্সি। আমার শাশুড়ি, আমার ননদ, কুড বি ডিফারেন্ট পিপল ইন ইউর লাইফ, এক একজনের লাইফে এক একটা থাকবে ফ্যামিলি। ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু হ্যাভ অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি। ওকে, অ্যান্ড দেন ইউর প্রায়োরিটি। ইউ টু ফিক্স দিস, আই ডোন্ট থিঙ্ক সো এটা অনেক বড় ঝামেলা। আন্ডারস্ট্যান্ডিং উইথ ইউর স্পাউস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমি এক্সপেকটেশন যদি থাকে প্রত্যেকদিন আমি অফিস থেকে যে বাসায় রান্না করবো, দ্যাট ডাজন্ট ওয়ার্ক। বাট দো আই ডিড, ইট ওয়াজন্ট মাই হাজব্যান্ডস এক্সপেকটেশন, বাট ইট ওয়াজ মাই আমি রান্না করতে পছন্দ করি, বাট অনেকে নাও করতে পারে। সো দ্যাট টাইম ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট বোল্ডনেস টু সে নো আই ডোন্ট। ইউ ক্যান কিপ আ কুক, রান্নাটা ইজ নট ইম্পর্টেন্ট, হ্যাভিং কোয়ালিটি টাইম উইথ ইউর ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই গেটিং ব্যাক টু দ্যাট, আই থিঙ্ক সব আমার পারবো, সব আমি করবো, এটা নাও তো হতে পারে। আই থিঙ্ক আমরা ওই জায়গায় যে উই স্ট্রাগল, যে আমার সব কিছু করতে হবে, সব কিছু করতে হবে না। টেক ইট অ্যাট ওয়ান টাইম। আমি ফ্যামিলি দেখবো, প্রথম হয়তো 10 বছর অফ মাই ক্যারিয়ার আইল বি ফোকাস মোর অন ফ্যামিলি, middle 10 of years of my life I'll be focusing more on my career. So you have to really think through what you want. একটা জিনিস তারা অবজারভেশনে বলছিল, সেটা হচ্ছে যে যারা ক্যারিয়ারে গ্যাপ নেয়ও এরপরে তাদের জন্য ফিরে আসা খুব কঠিন হয়ে যায়, কারণ দ্য পাইপলাইন ইজ অলওয়েজ ফুল জি, উইথ এফিশিয়েন্ট ওয়ার্কফোর্স অ্যান্ড এভরিথিং। যারা ফিরে আসতে চায় তাদের জন্য কোনো ইজি অ্যাক্সেস তৈরি করার সুযোগ কি আসলে হয় কর্পোরেট ওয়ার্ল্ডে বাংলাদেশে? it is always difficult and that's why I said networking is important. You can leave the job, let's say আমি 5 বছর কাজ করে I want to take 2 years break, but why you leave the network? আপনার যাদের সাথে কাজ করতেন, আপনি যেই জায়গায় আপনার একটা ফিল্ড তৈরি করে গেছেন, নেটওয়ার্ক থাকলে কিন্তু ইউ উইল বি এবল টু গেট ব্যাক। সো মোস্ট অফ দ্য টাইম উই অলসো কিপ আওয়ার অ্যাম্বেলিকা কর্ড কেটে ফেলি যে আমি চাকরি ছেড়ে দিচ্ছি, আমার আর কোনো কারোর সাথে যোগাযোগ নাই। সো আই থিঙ্ক দ্যাটস ওয়াই ওয়েন ইউ সেইড ইয়াং মিকে আই ওয়াজ ভেরি আই এম স্টিল আমি খুব কাজে বিশ্বাসী, কিন্তু নেটওয়ার্ক ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। সো কোনো প্ল্যাটফর্ম করা যাবে না যে যারা ব্রেকে আছে আসা, কিন্তু তাদের যদি ইচ্ছা থাকে তারা আসতে চায় আবার, তাহলে তাদের সেই যে ঠিক আছে আমি 2 বছর গ্যাপ নিচ্ছি, কিন্তু আমি আমার যোগাযোগগুলো, নেটওয়ার্কগুলো, অ্যান্ড অন টপ অফ ইট মার্কেটে কি হচ্ছে আমার ফিল্ডে, আমি যদি ফার্মাসিস্ট হই লেটসে, যে ওই জায়গার ফিল্ডে কি হচ্ছে সেটাতে আপডেটেড থাকা। কারণ আপনি যখন 3 বছর পর ফিরে আসছেন, মার্কেট কিন্তু অনেক ডাইনামিক্স চেঞ্জ হয়ে গেছে, দ্যাট ইজ দ্য রিজন ওয়াই আ লট অফ পিপল ডাজন্ট গেট দ্য জব, বিকজ তার নলেজ সে 3 বছর আগে আটকে রেখেছে। সো আই থিঙ্ক ইউর নেটওয়ার্কিং অ্যান্ড কিপিং ইউর নলেজ at par with the market helps you to get back to job again. ওকে, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যে ভুল ধারণার কথা বলছিলেন সেখান থেকে আসে যে বাংলাদেশের পুঁজিবাজারে আসলে অনেক টাকা কামানো যায়, এটা ইয়াংদের ভিতরেও কাজ করে, কিন্তু তারা আবার এটাকে এভাবেও দেখাবে, যদি পজিটিভ সেন্সে দেখি, তারা মনে করে যে একটা ভালো স্ট্রাকচার যদি হতো তাহলে দে ওয়ান্ট টু বি আ গুড ফান্ড ম্যানেজার অর দে ওয়ান্ট টু বি আ ভেরি গুড ইনভেস্টমেন্ট প্রফেশনালস, কিন্তু তারা আসলে এই মার্কেটে কন্ট্রিবিউট করতে পারবে কিনা, বা তাদেরকে আসলে কতটা স্ট্রংলি তারা কন্ট্রিবিউট করতে পারবে, কোনো প্রপার স্ট্রাকচার আছে কিনা, সেটা নিয়ে তাদের ভিতরে একটা কনফিউশন আছে, যে কারণে তারা অল্টারনেটিভ ক্যারিয়ারে চলে যায়। তাদের জন্য আপনার সাজেশন কি? নো, আই থিঙ্ক উই ডিড নট বিল্ড, আমরা যখন বাংলাদেশে ফান্ড ম্যানেজার তো গড়ে উঠেনি, এবং যার জন্য ইকুইটি ফান্ড যেগুলো এসছে তারাও কিন্তু প্রপারলি ফাংশন করতে পারেনি। উই হ্যাভ নট বিল্ড ফান্ড ম্যানেজার্স বাংলাদেশে, এবং আমরা তো ওইভাবে ক্যাপিটাল মার্কেটটাকে দাঁড়া করাতে পারিনি, বিকজ ইটস অল ফাংশন অফ দ্য ফান্ড ম্যানেজার্স, দে কাম ওয়েন দ্য মার্কেট ইজ স্ট্রং। এটা যেহেতু পারিনি, কিন্তু আবার হতে কিছু সময় লাগবে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই ওয়ান্ট টু এনগেজ উইথ দ্য ইউথ। দে আর দ্য ওয়ান হু শুড বি মোর ইন্টারেস্টেড। যে ফান্ড ম্যানেজারের কিন্তু ভীষণ মজা কাজটা, ইনভেস্টমেন্ট ব্যাংকার আমাদের দেশে তো ওইভাবে তৈরি হয়নি, ফান্ড ম্যানেজার্স তৈরি হয়নি, বিকজ এটা কোনো ক্যারিয়ার আমরা দেখাতে পারিনি। সো এই দেখানোটাই তো
আই থিঙ্ক উই অল স্টেক হোল্ডার্স এখানে আছে যাদের এটা নিয়ে কাজ করতে হবে। তারা তো ভয় পায়। হ্যাঁ, সেই ভয়টা ভাঙতে হবে। ইফ আই হ্যাভ আ স্ট্রাকচার, আমার ইনফ্রাস্ট্রাকচার যদি রেডি হয়ে যায় এবং মার্কেট কনফিডেন্স যদি ফেরত আসে, এটা আসতে বাধ্য, দ্যাট ইজ পার্ট অফ মার্কেট। কিন্তু তার আগে তো আমার ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপারেন্সি, গভর্নেন্স, উই হ্যাভ টু পুট দিস ইন প্লেস। ডেফিনেটলি। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, 10 বছর পরে বাংলাদেশের পুঁজিবাজারকে আপনি কোথায় দেখেন? আই সি ইট থ্রাইভিং। আই সি যে আমাদের যে ক্যাপিটাল মার্কেটে কন্ট্রিবিউশন হবে জিডিপিতে 25-30%, অর আমার হিসাবে এটা 35-এ চলে যাওয়া উচিত। ইফ উই রিয়েলি দ্য ওয়ে উই আর প্ল্যানিং, দিস শুড বি দ্য মেইন গ্রোথ ইঞ্জিন ফর দ্য গ্রোথ অফ দ্য কান্ট্রি। আমরাও তেমনটি আশা করি যে বাংলাদেশের পুঁজিবাজার তার স্বরূপে ফিরে আসুক। নুজাত আনোয়ার, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ করতে গেলে আমাদের ক্ষেত্রে এটা হয়েছে, কিন্তু আমরা তো গণমাধ্যম কর্মী, আমরা সবসময় এগুলো নিয়ে কাজ করি না, আমরা দেখি সেটা কি, সেটা হচ্ছে যে অনেকেই ইনভেস্ট করতে গিয়ে ভয় পান পুঁজিবাজারে, কারণ তিনি বাজারটা বোঝেন না। গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটিতে, আপনি যদি বাজার না বোঝেন আপনার আসলে ইনভেস্ট করার দরকার নেই। আরেকজনের জ্ঞানের উপর নির্ভর করে পুঁজিবাজারে বিনিয়োগ করলে আসলে হিতে বিপরীত হয়ে যেতে পারে, যার ভুক্তভোগী বাংলাদেশের অনেক মানুষ। এবং পুঁজিবাজার যে আসলে স্বরূপে ফিরছে না, সঠিকভাবে শতভাগ স্বতঃস্ফূর্তভাবে পরিচালিত হচ্ছে না, এটা ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডিও বলছেন, এবং তারা তাদের এই সংস্কারগুলো নিয়ে কাজ করছেন, যেখানে ডিজিটাল নজরদারি থাকবে। তারা হলে তো আমরা দেখতাম না আসলে যে কোনো কোনো শেয়ারের দাম আসলে অনেক ক্ষেত্রে মৌলনির্ভর, যে যে ভিত্তির দাম সেটির থেকেও নিচে নেমে যায়, তারপরও দেখা যায় যে মার্কেটের ইন্টারফারেন্স হয় না। এই যে জায়গাগুলো নিয়ে তারা কাজ করছেন, অর্থাৎ পুঁজিবাজারকে নিয়ে সম্ভাবনাগুলো হারিয়ে যায়নি। ব্যাংকের অল্টারনেটিভ ফাইন্যান্সিং সোর্স এটি হতে পারে এখনও, যদি সবাই নিজেদের জায়গা থেকে সঠিকভাবে কাজটি করেন এবং অ্যাকচুয়াল প্রফেশনালসরা যখন এই মার্কেটে স্বরূপে নিজেদের কাজটি করতে পারবেন, তখন সেটি সম্ভব। আশা করি নীতি নির্ধারক যারা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব দিয়েছেন তারা তাদের উপর একটু আস্থা রাখবেন এবং তারা তাদের কাজটি সঠিকভাবে করবেন। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।